করোনায় আরও ৪৫ জনের মৃত্যু। গত ২৪ ঘণ্টায় ৩,২৪৩ জন নতুন রোগী শনাক্ত। করোনায় দেশে নারীর চেয়ে পুরুষ সংক্রমণ ও মৃত্যু বেশি। বাইরে ঘোরাফেরাই মূল কারণ। চট্টগ্রামের কাট্টলীতে লকডাউন না মেনে অবাধে চলাফেরা, প্রশাসনের নজরদারির অভাব। বৃষ্টি ও পাহাড়ি ঢলে বিভিন্ন পয়েন্টে বাড়ছে নদ নদীর পানি। ৪টি অঞ্চলে বন্যা সতর্কতা। টানা বৃষ্টিতে রাঙামাটিতে পাহাড় ধসের আশঙ্কা, ঝুঁকির মধ্যে হাজারো পরিবারের বসবাস। আপনাদের সবাইকে আমন্ত্রণ সমগ্র বাংলাদেশে। সাথে আছে আমি ফারহানা লোপা। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবারে জানাবো পুরো খবর। করোনায় আরও ৪৫ জনের মৃত্যুতে দেশে মোট প্রাণহানি ১,৩৮৮। একদিনে ১৫,০৪৫ নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ৩,২৪৩ জনের। শুক্রবার নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। ২৪ ঘণ্টায় আরও ৩,২৪৩ জনের করোনা শনাক্ত হয়ে দেশে আক্রান্ত ১,০৫,৫৩৫ জন। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২১.৫৬%। মৃত্যুবরণ করেছেন ৪৫ জন। দেশে আরও মৃত্যু হয়েছে ৪৫ জনের। মোট ১,৩৮৮ মৃত্যুর মধ্যে গত ১০ দিনেই মারা গেছেন ৪৫৮ জন। যারা মৃত্যুবরণ করেছেন তাদের মধ্যে পুরুষ ৩২ জন, নারী ১৩ জন। বয়স বিভাজনে ১১ থেকে ২০ বছরের ১ জন, ২১ থেকে ৩০ ৩ জন, ৩১ থেকে ৪০ বছর ৪ জন, ৪১ থেকে ৫০ ১০ জন, ৫১ থেকে ৬০ বছর ৯ জন, ৬১ থেকে ৭০ ১১ জন, ৭১ থেকে ৮০ বছরের ৪ জন এবং ৮১ থেকে ৯০ বছরের ৩ জন। একদিনে ২,৭৮১ জন সহ দেশে এ পর্যন্ত সুস্থ হলেন ৪২,৯৪৫ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৪০.৬৯% জানালেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা। গত ২৪ ঘণ্টায় যা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে ৩,২৪৩ জন। এ পর্যন্ত শনাক্ত ১,০৫,৫৩৫ জন। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২১.৫৬%। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ২,৭৮১ জন, হাসপাতাল এবং বাসায় সহ। এ পর্যন্ত সুস্থ ৪২,৯৪৫ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৪০.৬৯%। করোনা থেকে মুক্তি পেতে সামাজিক দূরত্ব, নিজেদের স্বাস্থ্য সুরক্ষা সহ স্বাস্থ্যবিধি মেনে চলার বিকল্প নেই বলে ব্রিফিংয়ে জানায় স্বাস্থ্য অধিদপ্তর। আফরোজা খাতুন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ৫ জেলায় করোনা উপসর্গ নিয়ে ৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে লক্ষ্মীপুরে মারা গেছেন ৪ জন। মৃত ব্যক্তিদের নমুনা সংগ্রহ করা হয়েছে। লক্ষ্মীপুর জেলা সিভিল সার্জন আব্দুল গাফফার বিষয়টি নিশ্চিত করে জানান, মৃত ব্যক্তিরা সবাই জ্বর, সর্দি, কাশিতে ভুগছিলেন। লকডাউন করা হয়েছে তাদের সবার বাড়ি। ফেনী জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে একই উপসর্গ নিয়ে মারা গেছেন ১ জন। করোনা উপসর্গ নিয়ে যশোরে মারা গেছেন ২ জন। এছাড়া মাদারীপুর ও শরীয়তপুরে মৃত্যু হয়েছে আরও ২ জনের। দেশে করোনায় আক্রান্তদের মধ্যে পুরুষ ৭১ ভাগ আর নারী ২৯ ভাগ। মৃত্যুও হয়েছে পুরুষের বেশি। বিশেষজ্ঞরা বলছেন, নারীর তুলনায় পুরুষের ঘরের বাইরে যাওয়ার প্রবণতা বেশি, যার কারণে সংক্রমণ ও মৃত্যুর হারও বেশি। ৮ মার্চ দেশে প্রথম করোনা শনাক্ত হয়। মৃত্যু হয় ১৮ মার্চ। এরপর থেকে হু হু করে বাড়ছে সংক্রমণ, থেমে নেই মৃত্যুও। ১০৩ দিনে বাংলাদেশে করোনা শনাক্ত হয়েছে ১,০২,২৯২ জনের। সংক্রমণের সংখ্যায় বিশ্বের ১৭তম অবস্থানে বাংলাদেশ। লক্ষাধিক করোনায় আক্রান্তদের মধ্যে অধিকাংশই পুরুষ ১,০৩৪ জন ও নারী ৩০৯ জন। বিশেষজ্ঞরা বলছেন, নানা কারণেই পুরুষকে ঘরের বাইরে বেশি যেতে হয়, তাই সংক্রমণের ঝুঁকিও বেশি। পুরুষরা বেশি বাইরে বের হচ্ছেন, নারীরা বেশি ঘরে থাকছেন এবং যখন বাজারে যাচ্ছেন তখন সেখানে যারা পুরুষ তারা স্বাস্থ্যবিধি মেনে চলছেন না এবং সামাজিক দূরত্ব সেটা মেনটেন করে চলছেন না। এতে যারা নারীরা আক্রান্ত হয়েছেন তাদের পুরুষদের কাছ থেকে কিন্তু আক্রান্তটা বেশি হয়েছেন।
বিশেষজ্ঞরা বলছেন জেনেটিক্যালি পুরুষের তুলনায় নারীর রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি, তাই পুরুষের মৃত্যুর হারও বেশি। আমাদের মেয়েরা বাইরে কম যায় এবং এই করোনা কালে তারা বের হচ্ছে কম, আর আমাদের পুরুষরা তাদেরকে প্রয়োজনে যেমন বেরোতে হচ্ছে, আবার অনেকে এমনিতেও বিনা প্রয়োজনেও তারা বাইরে যায়। সুতরাং তাদের মধ্যে সংক্রমণটা বেশি হচ্ছে পুরুষের ক্ষেত্রে, এবং মেয়েদের ক্ষেত্রে সংক্রমণ কম। বিশেষজ্ঞরা বলছেন যে হারে করোনা সংক্রমণ বাড়ছে তাতে ব্যক্তি সচেতনতার উপর বেশি জোর দিতে হবে। জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না যেতে পরামর্শ দিচ্ছেন তারা। মেহরিন জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। করোনার আয়ুষ্কাল নিয়ে স্বাস্থ্য বিভাগের কোনো কর্মকর্তার অদূরদর্শী ও দায়িত্বজ্ঞানহীন বক্তব্য জনমনে হতাশা তৈরি করেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে নিজ বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে এ মন্তব্য করেন সড়ক ও সেতু মন্ত্রী। এ সময় খুলনায় চিকিৎসক হত্যার নিন্দা জানিয়ে কাদের বলেন, অন্যায়কারী যত ক্ষমতাবানই হোক না কেন রেহাই পাবে না। বিভাগের ঊর্ধ্বতন কোনো কর্মকর্তার করোনার আয়ুষ্কাল নিয়ে অদূরদর্শী ও কাণ্ডজ্ঞানহীন বক্তব্য জনমনে হতাশা তৈরি করছে। আমি এ ধরনের সমন্বয়হীন দায়িত্বজ্ঞানহীন বক্তব্য থেকে নিজেদের বিরত রাখার অনুরোধ জানাচ্ছি। স্পর্শকাতর এই সময়ে দায়িত্বশীল পদে থেকে কারো দায়িত্বজ্ঞানহীন বক্তব্য রাখা মোটেও সমীচীন নয়। চট্টগ্রামের উত্তর কাট্টলীতে তৃতীয় দিনের মতো চলছে লকডাউন। আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি থাকলেও অবাধে বের হচ্ছেন লোকজন। এদিকে লকডাউন এলাকার বিভিন্ন প্রবেশ পথে পুলিশের উপস্থিতি দেখা গেলেও তৎপরতা নেই তেমন। লকডাউন এলাকা থেকে বের হওয়া লোকজন বলছেন জরুরি প্রয়োজনে বাইরে বের হচ্ছেন তারা। মঙ্গলবার মধ্যরাতে জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতিতে লকডাউন করা হয় চট্টগ্রামের 10 নম্বর উত্তর কাট্টলী ওয়ার্ড। ঘোষণা দেওয়া হয় কঠোরভাবে পালনের। এছাড়া চট্টগ্রামের রেড জোনে থাকা আরও 9টি ওয়ার্ড পর্যায়ক্রমে লকডাউনের কথা জানিয়েছেন স্বাস্থ্য কর্মকর্তারা। লকডাউনের পরিস্থিতির সর্বশেষ খবর জানাতে আমাদের সাথে চট্টগ্রাম থেকে যোগ দিয়েছেন সহকর্মী আহসান রিটন। রিটন, উত্তর কাট্টলীতে লোকজন কেন লকডাউনের মানতে চাচ্ছেন না, এ বিষয়ে প্রশাসন কি ধরনের ব্যবস্থা নিচ্ছে? মাত্র তো তৃতীয় দিন হলো। আজকে তৃতীয় দিন। আমরা যদি একটু বলি যে আমরা প্রথম দিন অর্থাৎ গত বুধবার সকালবেলা আমরা সকাল 8টার সময় এখানে এসে যেটি দেখেছি, আপনি আমার পিছনে যে প্রবেশ দ্বারটি দেখছেন যেটি আসলে বাঁশ দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে, সেখানে আমরা সকাল 8টা বাজে দেখেছি মানুষ আসলে অবাধে বাঁশের ফাঁক ফোকর দিয়ে আসলে বেরিয়েছেন, আবার কেউ কেউ ভেতরে গেছেন। তো আজকে সকাল থেকে একই দৃশ্য আসলে আমাদের চোখের সামনে আমরা দেখেছি। এই মুহূর্তে কয়েকজন স্বেচ্ছাসেবক ছাড়া এখানে আসলে আমরা পুলিশ বলি, সেনাবাহিনী বলি, অন্যান্য কোনো বাহিনীর লোকজনকে আমরা আসলে দেখিনি। আমরা গত 2 দিন ধরে নগরীর এই উত্তর কাট্টলী ওয়ার্ডের যে সমস্ত প্রবেশদ্বার বন্ধ করে দেওয়া হয়েছিল সেই প্রবেশদ্বারগুলোর আশপাশে ছিলাম এবং ওয়ার্ড কাউন্সিলরের যে কার্যালয় রয়েছে সেখানে ছিলাম, এবং উত্তর কাট্টলী ওয়ার্ডের ভেতরে যে পরিস্থিতি সব কিছু আমরা আসলে পর্যবেক্ষণ করেছি। আমরা দেখেছি আসলে যতটা ঢাকঢোল পেটানো হয়েছিল যে আসলে কঠোরভাবে লকডাউন পালন করা হবে, কার্যক্রমটি চালু রাখা হবে, সেটি আসলে বলতে গেলে আসলে অনেকটাই ভেঙে পড়েছে। আমরা দেখেছি গণমাধ্যম কর্মী এবং পুলিশের উপস্থিতি দেখলে এখানে আসলে কিছু নগরী এলাকার কিছু যুবক তারা আসলে লাঠিসোঁটা নিয়ে থাকেন এবং লোকজন ঢুকতে চাইলে তাদেরকে আসলে বাধা দেন। এরপরে আসলে অতীতে আমরা যেমনটি দেখেছি প্রশাসন এবং গণমাধ্যম কর্মীরা চলে গেলে যে দৃশ্য সেই পুরনো দৃশ্যতেই সেটি ফেরত যায়। আজকেও আমরা দেখেছি, কিছুক্ষণ আগেও আমরা এখানে দেখেছি বেশ কয়েকজন ঢুকেছেন, বের হয়েছেন। এখানেও আসলে স্বেচ্ছাসেবক যারা রয়েছে তাদের সঙ্গে এক ধরনের দফারফার একটি বিষয় রয়েছে। তাদের পরিচিত হলে তারা ঢুকতে দিচ্ছেন, আর পরিচিত না হলে ঢুকতে দিচ্ছেন। এমনই একটি পরিস্থিতি উত্তর কাট্টলী যে ওয়ার্ড সেখানে রয়েছে। আমরা জানি যে আরও 10টি ওয়ার্ড ইতিমধ্যে রেড জোন হিসেবে সিটি কর্পোরেশন চিহ্নিত করেছে এবং সেগুলো তো পর্যায়ক্রমে লকডাউন করা হবে এমনটি আমরা শুনছি। তবে যেভাবে শুরুর দিকে ঢাকঢোল পেটানো হয়েছিল যে কঠোরভাবে লকডাউন কার্যকর করা হবে, সেটি আসলে দিন যত যাচ্ছে, সময় যত গড়াচ্ছে ততই আসলে ফিকে হতে শুরু করেছে এবং ক্রমশ সেটি ঢিলেঢালাভাবে চলছে। এটি নিয়ে আসলে প্রশাসন যেটি বলছে সেটি হচ্ছে আসলে
এলাকার কিছু মানুষজন আসলে তারা খেটে খাওয়া মানুষ, তারাই মূলত এলাকার বাইরে যাচ্ছেন, ভেতরে প্রবেশ করছে। এছাড়া অন্যান্য যারা তাদেরকে আসলে তারা প্রতিনিয়ত মাইকিং করে বোঝানোর চেষ্টা করছেন যে আসলে লকডাউন যদি বাস্তবায়ন করা হয় সবার সহায়তা নিয়ে, সেক্ষেত্রে আসলে এলাকার জন্যই ভালো, মানুষ নতুন করে কেউ আক্রান্ত হবেন না এবং সেক্ষেত্রে প্রাণহানির যে সংখ্যা সেটিও কমে আসবে। এবং আজকে সকাল থেকে এই পর্যন্ত আমাদের যে অবজারভেশন তাতে করে মনে হচ্ছে এটি অনেকটা ঢিলে ঢালা এক ধরনের লকডাউন চলছে। যে সমস্ত প্রবেশ দ্বার রয়েছে সেখানেও মানুষের উপস্থিতি সরব, যাদের সঙ্গে স্বেচ্ছাসেবকদের যোগাযোগ আছে তারা প্রবেশ করতে পারছেন, অন্যটা কেউ প্রবেশ করতে পারছেন না। এটি নিয়ে আসলে এখানকার ওয়ার্ড কাউন্সিলর যিনি রয়েছেন এবং অন্যান্য যারা এলাকার সর্দার মাতবুর রয়েছেন তাদের মধ্যে এক ধরনের ঢিলাঢালা ভাব আছে। তারা বলছে আসলে সাধারণ মানুষ যারা খেটে খাওয়া মানুষ তাদেরকে আসলে ইচ্ছার বিরুদ্ধে হলেও প্রবেশ করতে দিতে হচ্ছে, একইভাবে বের হতে দিতে হচ্ছে। এ হচ্ছে চট্টগ্রাম থেকে আসলে উত্তর কাট্টালী ওয়ার্ডের যে লকডাউন তার সর্বশেষ পরিস্থিতি। জানাচ্ছিলেন সহকর্মী আহসান রিটন। করোনা প্রতিরোধে কুমিল্লা সিটির 4টি ওয়ার্ডে রাত 12টা থেকে লকডাউন শুরু হবে। নগরীর 3, 10, 12 ও 13 নম্বর ওয়ার্ডে এই লকডাউন চলবে আগামী 3 জুলাই পর্যন্ত। এসব ওয়ার্ডে লকডাউন বাস্তবায়ন ও সাধারণ মানুষকে সহযোগিতায় তৎপর রয়েছে প্রশাসন, পুলিশ ও স্বেচ্ছাসেবীদের সমন্বয়ে গঠিত বিশেষ দল। জেলা প্রশাসক আবুল ফজল মীর জানান, আজ রাত 12টা থেকে ওইসব এলাকায় প্রধান সড়ক ছাড়া পাড়া মহল্লায় যানবাহন চলাচল ও যোগাযোগ বন্ধ থাকবে। এদিকে হবিগঞ্জের আজমিরিগঞ্জ উপজেলা সদর, বাহুবল সদর, চুনারুঘাটের দেওরগাছ, উবাহাটা সহ 9টি এলাকাকে গতরাতে রেড জোন হিসাবে ঘোষণা করা হয়েছে। রেড জোনগুলিকে আমরা আগামী 19 তারিখ রাত্র 12টা থেকে লকডাউন ঘোষণা করব এবং 3 তারিখ রাত্র 12টা পর্যন্ত অর্থাৎ 14 দিন আমাদের এই 4টি ওয়ার্ড লকডাউনের অন্তর্ভুক্ত থাকবে। এখানে লকডাউনের জন্য সমস্ত শুধু ওষুধ এবং নিত্য প্রয়োজনীয় দোকানের জন্য সেটি থাকা সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকবে, চলাচল বন্ধ থাকবে, যানবাহন বন্ধ থাকবে। এ বিষয়ে আরও জানাতে এবারে কুমিল্লা থেকে যোগ দিয়েছেন সহকর্মী তানভীর খন্দকার। তানভীর, আজ রাত 12টা থেকেই সেখানে লকডাউন শুরু হচ্ছে, তো রেড জোনের ওয়ার্ডগুলোতে লকডাউনের প্রস্তুতি আপনি কেমন দেখছেন এবং সরকারি সহায়তার কোনো উদ্যোগ কি এখন পর্যন্ত নেওয়া হয়েছে কিনা? গত 16 তারিখ আসলে জেলা করোনা প্রতিরোধ কমিটির যে সভা, সেই সভা থেকে কিন্তু কুমিল্লার রেড জোন যে 4টি ওয়ার্ড, সেই 4টি ওয়ার্ড 3, 10 এবং 12-13 নম্বর ওয়ার্ডকে আসলে লকডাউন করার সিদ্ধান্ত নেওয়া হয়। সেই সিদ্ধান্ত অনুযায়ী কিন্তু আজ রাত 12টা থেকে আগামী 3 জুলাই পর্যন্ত এই 14 দিন লকডাউনের আওতায় থাকবে এই 4টি ওয়ার্ড। তো আমরা গত 3 দিন ধরে দেখছি যে এইসব ওয়ার্ডে লকডাউনের প্রস্তুতি চলছে। আজ থেকে মূলত যে প্রস্তুতিটি দৃশ্যমান হয়েছে সেটি হচ্ছে বিভিন্ন ওয়ার্ডে মাইকিং করে জনসাধারণকে লকডাউনের বিষয়ে জানানো হচ্ছে। এছাড়া বিভিন্ন প্রবেশ পথ যেগুলো লকডাউন থাকা ওয়ার্ডগুলোতে যাতে প্রবেশ না করতে পারে গাড়ি ঘোড়া বা বিভিন্ন যানবাহন, সেই রাস্তাগুলোকে আসলে বন্ধ করে দেওয়ার একটি প্রক্রিয়া চলছে। শুধুমাত্র প্রতিটি এই 4টি ওয়ার্ডে একটি করে প্রবেশ মুখ থাকবে। সেই প্রবেশ মুখগুলো দিয়েই আসলে যদি অতি জরুরি প্রয়োজনে কোনো যানবাহন কিংবা পথচারীরা চলাচল করতে পারবে। এছাড়া এই ওয়ার্ডগুলোতে যারা দুস্থ রয়েছে, যাদের আসলে ত্রাণের প্রয়োজন রয়েছে, তাদেরকে জেলা প্রশাসনের পক্ষ থেকে 10 কেজি করে চাল দেওয়া হবে এবং আনুষঙ্গিক অন্যান্য খাদ্যদ্রব্য দেওয়া হবে স্থানীয় যে সংসদ সদস্য আছেন তার তহবিল থেকে। তো এই ছিল সিদ্ধান্ত মোতাবেক এবং সেই সিদ্ধান্ত অনুযায়ী কিন্তু বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা তাদের সেই কাজগুলো করে যাচ্ছে। কিছুক্ষণ আগেও আমি দেখেছি যে নগরীর 13 নম্বর ওয়ার্ডে সেখানে যারা ইপিজেড এর শ্রমিক রয়েছেন সেখানে অনেকেই বসবাস করেন, তাদেরকে কিভাবে ইপিজেডে কাজ করতে যাবে এবং ফিরে আসবে তারা তাদের পরিচয়পত্র দেখিয়ে স্বেচ্ছাসেবকদের কাছে তারা কাজে যেতে পারবে এবং সেটি দিনে একবার যেতে পারবে এবং ফিরতে পারবে। সেই কাজগুলো কিভাবে করা হবে সেগুলোর দিক নির্দেশনা কিন্তু স্থানীয় যেসব স্বেচ্ছাসেবক সমন্বয়কারীরা আছে তারা তাদেরকে বুঝিয়ে দেওয়ার কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তো আজ রাত 12টা থেকে যেহেতু লকডাউন কার্যকর হবে, সেক্ষেত্রে জেলা পুলিশ এবং জেলা প্রশাসনের একটি সমন্বিত দল কিন্তু এই 4টি ওয়ার্ডকে পর্যবেক্ষণ করছে এবং সেখানে আগামীকাল থেকে কিভাবে কঠোরভাবে লকডাউন পালন করা যায় সে ব্যাপারে তারা বিভিন্ন সিদ্ধান্তগুলো নিচ্ছে। তো এই ব্যাপারে আমি কিছুক্ষণ আগেও পুলিশের ঊর্ধ্বতন এক কর্মকর্তার সাথে কথা বলেছি। তিনি আমাদেরকে জানিয়েছেন যে গতবারের যেভাবে লকডাউন পালন হয়েছে সেটির মতো নয়, এবার কিন্তু খুব কঠোরভাবে লকডাউন পালন করা হবে এবং লকডাউন পালনে কেউ যদি যেসব নির্দেশনা আছে সেসব নির্দেশনা
যদি কেউ ব্যত্যয় করে তাহলে কিন্তু তাদের বিরুদ্ধে আইনানুগভাবে ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। তো এই কুমিল্লার যে 4টি ওয়ার্ডে এ পর্যন্ত সংক্রমণ সবচেয়ে বেশি রয়েছে সেই সব ওয়ার্ডগুলোতেই মূলত লকডাউনের আওতায় আনা হয়েছে। এলাকাবাসীর প্রত্যাশা যদি এই লকডাউন সফল হয় তাহলে এইসব ওয়ার্ডগুলোতে করোনা ভাইরাসের যে সংক্রমণ রয়েছে সেটি অনেকাংশে কমে আসবে এবং সেই ওয়ার্ডগুলো থেকে অন্যান্য ওয়ার্ডগুলোতে আসলে করোনা ভাইরাসের সংক্রমণ ছড়াতে পারবে না। সহকর্মী তানভীর খন্দকার জানাচ্ছিলেন কুমিল্লা থেকে। করোনায় আক্রান্ত হওয়ার পরেও বাইরে ঘোরাফেরা করায় নোয়াখালী সোনাইমুড়ি থানার ওসি আব্দুস সামাদকে প্রত্যাহার করা হয়েছে। পুলিশ সুপার মোহাম্মদ আলমগীর হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। বৃহস্পতিবার রাতে আব্দুস সামাদকে প্রত্যাহার করে তাঁর স্থলে মোহাম্মদ গিয়াসউদ্দিনকে নতুন ওসি নিয়োগ দেওয়া হয়। পুলিশ সুপার আরও জানান, ওসি আব্দুস সামাদের করোনার লক্ষণ দেখা দিলে গত 9 জুন পরীক্ষার জন্য জেলার আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজে নমুনা দিয়ে আসেন তিনি। এরপর 15 জুন তার করোনা শনাক্ত হয়। নিয়ম অনুযায়ী তার আইসোলেশনে থাকার কথা, কিন্তু 17 জুন অপারেশনে বের হলে একাধিক পুলিশ সদস্য তার সংস্পর্শে আসেন। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনার মুখে বৃহস্পতিবার রাতে তাকে প্রত্যাহার করে জেলা সদরের অস্থায়ী কবির হাসপাতালে পাঠানো হয়। টানা বর্ষণ ও উজানের ঢলে ব্রহ্মপুত্র, যমুনা ও তিস্তা সহ দেশের বিভিন্ন নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে তিস্তা ব্যারেজের সবকটি গেট খুলে দেওয়া হয়েছে। ব্রহ্মপুত্র অববাহিকায় আগামী সপ্তাহে বন্যার আশঙ্কা করছে পানি উন্নয়ন বোর্ড। এর মধ্যে কুড়িগ্রাম, লালমনিরহাট, ফরিদপুর, কক্সবাজার সহ বেশ কিছু জেলার নিম্নাঞ্চলে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। কয়েকদিনে টানা বৃষ্টি, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও ভারতের গজলডোবার তিস্তা বাঁধের সব গেট খুলে দেয়ায় লালমনিরহাটের তিস্তা ও ধরলা নদীর পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। লালমনিরহাটের ডালিয়া পয়েন্টে তিস্তার পানি বিপদসীমার কাছাকাছি অবস্থান করছে। কিছু নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় ডুবে গেছে চরের ফসল। পরিস্থিতি নিয়ন্ত্রণে তিস্তা ব্যারেজের 44টি গেটই খুলে দেয়া হয়েছে। চরের আবাদ ভুট্টিয়া বাদাম নষ্ট হয়ে যাচ্ছে। কুড়িগ্রামে ব্রহ্মপুত্র ও দুধকুমার নদের পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। এতে নদী তীরবর্তী চরের ফসলি জমি ও বীজতলা ডুবে গেছে। গ্রামীণ সড়ক ডুবে যাওয়ায় ভোগান্তিতে চরের মানুষ। পানি উন্নয়ন বোর্ড বলছে, পানি বৃদ্ধি অব্যাহত থাকলে আগামী সপ্তাহে ব্রহ্মপুত্র অববাহিকায় নদ নদীর পানি বিপদসীমা অতিক্রম করে বন্যা দেখা দিতে পারে। আমাদের কাছে যে ফোরকাস্ট আছে, পানিটা আরো বাড়বে, বিশেষ করে ব্রহ্মপুত্র নদীতে এটা পানি বৃদ্ধি অব্যাহত থাকবে এবং হয়তো এই মাসের শেষের দিকে বিপদসীমা ক্রস করার একটা সম্ভাবনা আছে। ফরিদপুরে বাড়ছে পদ্মা, মধুমতি, আড়িয়াল খার পানি। সদর উপজেলার ডিক্রির চর ইউনিয়নের চরাঞ্চলে বাদাম ও তিল ক্ষেত এখন পানির নিচে। ক্ষতিগ্রস্তদের জন্য জিআরের চাল ও সরকারি সহায়তা দিচ্ছে স্থানীয় প্রশাসন। আজকে এক হাত পানি বাড়ছে, 2-3 দিন যাবত পানি বাড়তেছে। কোনো থাকার জায়গা নাই, নৌকা দিনে থাকি, গাঙ্গে ভাসে বেড়াই। এদিকে পাহাড়ি ঢলে সুনামগঞ্জের তাহিরপুর, বিশ্বম্ভরপুর উপজেলার প্রধান সড়কগুলোর বিভিন্ন অংশ পানিতে তলিয়ে যাওয়ায় নৌকায় চলছে যাতায়াত। ভোগান্তিতে 3 উপজেলার লাখো মানুষ। 3 দিনের টানা বর্ষণ ও উজানের ঢলে প্লাবিত হয়েছে কক্সবাজারের বেশ কিছু নিম্নাঞ্চল। মাতামুহুরী নদীর পানি বিপদসীমার কাছাকাছি। রামু উপজেলার বাঘখালী ও চকরিয়ার মাতামুহুরী নদীর পানি লোকালয়ে প্রবেশ করায় বেড়েছে পাহাড় ধস ও বন্যার আশঙ্কা। আমার মাছের ঘের তলিয়ে গেছে, আমার মাছের ঘের মোট 15 কানি। চকরিয়া পৌরসভা ও আশপাশের ইউনিয়নের মোট 20টি গ্রামে দেখা দিয়েছে জলাবদ্ধতা। পাহাড় ধসের ঝুঁকিতে থাকা মানুষদের সচেতন করতে মাইকিং করছে প্রশাসন। শাহনাজ পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। পাহাড়ি ঢলে নদ নদীর পানি বৃদ্ধির আরও খবর জানাতে এবারে সুনামগঞ্জ থেকে যোগ দিয়েছেন সহকর্মী জাকির হোসেন। জাকির, সুনামগঞ্জে পাহাড়ি ঢলে কোন কোন এলাকায় নদ নদীর পানি বৃদ্ধি পাচ্ছে এবং বন্যা সতর্কতায় প্রশাসন কি ধরনের প্রস্তুতি নিচ্ছে সেখানে? দেখুন, আমি আপনাকে প্রথমে বলি, আমি কিছুক্ষণ আগে কথা বলেছিলাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ সাবিবুর রহমানের সাথে। তিনি আমাকে যেমনটা জানিয়েছেন, আপনি জানেন সুনামগঞ্জ সীমান্তবর্তী একটি জেলা, তো তিনি আমাকে যেমনটা জানিয়েছেন যে সুনামগঞ্জের যে ওপারে ভারতের চেরাপুঞ্জি এবং মেঘালয়ে গত 48 ঘন্টায় 345 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
এই যে বৃষ্টিপাত চেরাপুঞ্জি এবং মেঘালয়ে যে বৃষ্টিপাত হয়েছে সেই বৃষ্টিপাতের প্রভাবটা কিন্তু সুনামগঞ্জের নদ নদীতে পড়ে। অর্থাৎ সুনামগঞ্জের সুরমা নদী এবং সুনামগঞ্জের সুরমা নদীর যে শাখা নদী, বিশেষ করে জাদুকাটা নদীর কথা যদি বলি, জাদুকাটা নদী একেবারে সীমান্তবর্তী নদী। এই নদীতে কিন্তু এখন বর্তমানে বিপদসীমা অতিক্রম করেছে, যার ফলে কিন্তু যে তাহিরপুর উপজেলার যে বিভিন্ন গ্রামীণ সড়ক রয়েছে সেই সড়কে কিন্তু ইতিমধ্যে আমরা সকাল থেকে দেখেছি পানি প্রবেশ করেছে। আর এছাড়াও সুনামগঞ্জ থেকে বিশ্বম্বরপুর তাহিরপুর উপজেলা সরাসরি যে প্রধান সড়ক যোগাযোগ ব্যবস্থা, এখানে প্রায় 3 থেকে 4 কিলোমিটার সড়ক ইতিমধ্যে কিন্তু পানির নিচে নিমজ্জিত হয়ে আছে, যার ফলে কিন্তু এইসব এলাকার মানুষ এই রাস্তা দিয়ে যাতায়াত করতে খুবই বিড়ম্বনার শিকার হতে হচ্ছে। তো আসলে যদি গত কয়েকদিন যাবত কিন্তু সুনামগঞ্জে বৃষ্টিপাত অব্যাহত ছিল, আজকে দুপুর থেকে কিন্তু বৃষ্টিপাত আমরা এখন পর্যন্ত লক্ষ্য করি নাই। আর যদি মেঘালয় এবং চেরাপুঞ্জিতে বৃষ্টিপাত অব্যাহত থাকে তাহলে কিন্তু সুনামগঞ্জে পাহাড়ি ঢল আসবে এবং পাহাড়ি ঢলের আসার সাথে সাথে যে সুনামগঞ্জের সুরমা নদী এবং যে শাখা নদীগুলো রয়েছে সেই শাখা নদীর পানি বৃদ্ধি পাওয়ার সাথে সাথে কিন্তু বন্যার একটা আশঙ্কা করছেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী। তো প্রস্তুতির কথা যদি আমি একটু বলি, তো প্রস্তুতির বিষয়ে আসলে জেলা প্রশাসন থেকে এমনিতেই এখন করোনাকাল চলছে, জেলা প্রশাসন থেকে ব্যাপক ধরনের প্রস্তুতি ইতিমধ্যে নিয়ে রেখেছে বলে আমাদেরকে জানিয়েছেন প্রশাসনের কর্মকর্তারা। জিআরের চাল, নগদ অর্থ এসব ইতিমধ্যে তারা রেখেছে। তো পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আমাকে আরেকটা বিষয় জানিয়েছেন যে এখন পর্যন্ত সুরমা নদীর পানি সমতল অবস্থায় আছে, তো বিপদসীমা অতিক্রম করেছে শুধু জাদুকাটা নদী। যদি আরো অব্যাহত বর্ষণ হয় এবং পাহাড়ি ঢল অব্যাহত থাকে তাহলে কিন্তু সুনামগঞ্জে একটা বন্যার আশঙ্কা থেকেই থাকে। তো এই ছিল আমার কাছে সুনামগঞ্জের বন্যা পরিস্থিতির সর্বশেষ খবর। সহকর্মী জাকির হোসেন জানাচ্ছিলেন সুনামগঞ্জ থেকে। এদিকে সারা দেশে 58 পয়েন্টে বাড়ছে নদ নদীর পানি। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলছে কক্সবাজার চিরিঙ্গা পয়েন্টে মাতামুহুরী নদীর পানি বইছে বিপদ সীমার 10 সেন্টিমিটার উপর দিয়ে। ডালিয়া, কুড়িগ্রাম, সিংড়া, জাজিরা, জাঞ্জাইল পয়েন্টে বন্যা সতর্কতা জারি করা হয়েছে। মে মাসে দেশে স্বাভাবিক বৃষ্টি হয় 2384 মিলিমিটার, তবে এবার হয়েছে 17% বেশি 2884 মিলিমিটার। আর জুনে স্বাভাবিক বৃষ্টি 3484 মিলিমিটার হলেও আবহাওয়া অধিদপ্তর বলছে এবার 351 মিলিমিটার বেশি বৃষ্টি হবে। আবহাওয়া অফিস বলছে জুনে বঙ্গোপসাগরে সৃষ্টি হতে পারে 2টি নিম্নচাপ। বাংলাদেশ সহ ভারতের দক্ষিণ পশ্চিমে মৌসুমি বাতাসের কারণে ভারী বৃষ্টি হতে পারে জুন জুলাই জুড়ে। মৌসুমীর অক্ষাংশ আছে দেশের মধ্য অঞ্চলে, এটা গ্রাজুয়ালি উত্তর দিকে অগ্রসর হবে। অর্থাৎ হচ্ছে এটা যে হিমালয়ের পাদদেশ এবং বাংলাদেশের উত্তর অঞ্চল যদি অবস্থান করে সেই ক্ষেত্রে দেখা যাবে যে দেশের উত্তর অঞ্চল, বিশেষ করে আমরা রংপুর, ময়মনসিংহ, সিলেট এই অঞ্চলে বৃষ্টি হবে। তার সাথে সাথে আপার ক্যাচমেন্ট, বিশেষ করে আসাম, মেঘালয় এইসব জায়গায় বৃষ্টি বেড়ে যাবে। এর মধ্যে ব্রহ্মপুত্র যমুনায় বাড়তে শুরু করেছে পানি। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলছে বৃহস্পতিবার কক্সবাজার চিরিঙ্গা পয়েন্টে মাতামুহুরী নদীর পানি বইছে বিপদসীমার 10 সেন্টিমিটার উপর দিয়ে। বরৈতলা ইউনিয়নে দেখা দিয়েছে বন্যা। তিস্তার ডালিয়া পয়েন্টে বিপদসীমার মাত্র 15 সেন্টিমিটার নিচে, ধরলায় আছে প্রায় 25 সেন্টিমিটার নিচে নদীর পানি। ঘূর্ণিঝড় আমপানের পর আসামের শিলচর ও মেঘালয়ে প্রতিদিন গড়ে 1000 মিলিমিটারেরও বেশি বৃষ্টি হচ্ছে। এর জেরে পানি বাড়ছে মনু, খোয়াই, জাদুকাটা, গোয়াইন নদীর পানি। 101টির মধ্যে 58টি পয়েন্টে পানি বেড়েছে। ভারী বৃষ্টিতে বন্যার আশঙ্কা রয়েছে ব্রহ্মপুত্র, যমুনা ও মেঘনা অববাহিকায়। যমুনা নদীর ক্ষেত্রে পানি বৃদ্ধি অব্যাহত থাকবে এবং এখন বর্তমানে ব্রহ্মপুত্র এবং যমুনা নদীর যে অবস্থা তাতে এই মাসের শেষার্ধে বৃষ্টিপাতের পরিমাণের উপর নির্ভর করে ব্রহ্মপুত্র যমুনা নদীর কোথাও পানি বিপদসীমার কাছাকাছি যেতে পারে অথবা বিপদসীমা অতিক্রম করার সম্ভাবনা রয়েছে। এদিকে বুধবার কক্সবাজারে বৃষ্টি হয়েছে 302 মিলিমিটার। ভারী বৃষ্টির প্রভাবে পার্বত্য এলাকায় পাহাড় ধস হতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অধিদপ্তর। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ বিষয়ে আরও জানাতে এবারে কক্সবাজার থেকে যোগ দিয়েছেন সহকর্মী তৌফিকুল ইসলাম। তৌফিক, জেলার কোন কোন এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে এবং শহরের নিম্নাঞ্চলে কি এরই মধ্যে পানি ঢুকে পড়েছে কিনা? প্রশাসন এবং আবহাওয়া অফিস এ বিষয়ে কি জানিয়েছে বা কি ধরনের পদক্ষেপ নিচ্ছে তারা? কক্সবাজারের 8টি উপজেলার মধ্যে চৌকুরিয়া, পেকুয়া,
রামু সহ বেশ কয়েকটি এলাকা নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। আমি খবর নিয়েছি ইতিমধ্যে চকরিয়া থেকে প্রায় 10টি গ্রাম প্লাবিত হয়েছে, সেখানে পেকুয়া প্লাবিত হয়েছে, পাশাপাশি রামুতে 15টি গ্রাম প্লাবিত হয়েছে। তো সব মিলে যদি বলতে হয় প্রায় লক্ষাধিক মানুষ এখনো পানিবন্দী অবস্থায় রয়েছে। তো আসলে যে সকল লোক পানিবন্দী অবস্থায় রয়েছে তাদের জন্য সুপ্ত খাবারের ব্যবস্থা করা হয়েছে এখানকার উপজেলা প্রশাসনের পক্ষ থেকে। একটি বিষয় আপনাকে জানাতে চাই, যেটি হচ্ছে মূলত গত 3 দিন ধরে কিন্তু টানা বৃষ্টি, শুধু বৃষ্টি বললে ভুল হবে, এখানে খুব বেশি বৃষ্টিপাত হয়েছে কক্সবাজারে। তো এই বৃষ্টিপাতের কারণে এখানকার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। আপনি জানেন কক্সবাজারে পাহাড় রয়েছে, পাহাড় থেকে নেমে আসা পানির কারণে এখানকার মাতামুহুরী নদীর বিপদসীমা উপরে পানি প্রবাহিত হচ্ছে। তো আসলে সবকিছু যদি বলতে হয় তাহলে শুধু মাতামুহুরী নয়, এখানে বাঁকখালী নদীর পানির তীব্রতাও এখানে বেড়েছে। তো আসলে যে নদী পার্শ্ববর্তী যে সমস্ত গ্রাম রয়েছে সেটি প্লাবিত হয়েছে। তো আমি খবর নিয়েছি সেখানকার সাইক্লোন শেল্টার প্রস্তুত রাখা হয়েছে। যারা আক্রান্ত হয়েছেন, যারা প্লাবিত হয়েছে, তারা নিরাপদে সাইক্লোন শেল্টারে চলে এসছে। তো আসলে জেলা প্রশাসক আমি কামাল হোসেনের সাথে কথা বলেছি, তিনি আমাকে জানিয়েছেন যে সকল এলাকায় প্লাবিত হয়েছে তাদেরকে নিরাপদে রাখার জন্য ব্যবস্থা করা হয়েছে। যেহেতু বর্তমানে করোনা পরিস্থিতি, সেই করোনা পরিস্থিতির মধ্যে সামাজিক দূরত্ব বজায় রেখে কিভাবে তাদের রাখবেন সেই বিষয়ে তারা সজাগ রাখছেন। তো আসলে কক্সবাজারে বেশ কিছু পাহাড় রয়েছে, যে পাহাড়ের উপরে এবং নিচে অনেকেই বসবাস করছে ঝুঁকিপূর্ণভাবে। তো তাদেরকে সরিয়ে নিতে গতকাল থেকে কক্সবাজার শহরে এবং বিভিন্ন এলাকায়, পাহাড়ি এলাকায় মাইকিং করা হচ্ছে এবং ইতিমধ্যে কক্সবাজারের কলাতলি থেকে বেশ কিছু মানুষকে, পরিবারকে সরিয়ে আনা হয়েছে। তো যাদেরকে সরিয়ে আনা হয়েছে তাদেরকে সাইক্লোন শেল্টারে রাখা হয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন জেলা প্রশাসক। তো সবকিছু মিলে হচ্ছে কক্সবাজার এখন বর্তমানে 3 নম্বর সতর্ক সংকেত রয়েছে, সাগর উত্তাল রয়েছে। তো আসলে এখন এখানকার যারা উপকূল এলাকার মানুষ তাদেরকে নিরাপদে আশ্রয় নিতে বলা হচ্ছে। কক্সবাজার থেকে জানাচ্ছিলেন সহকর্মী তৌফিকুল ইসলাম। টানা বৃষ্টিতে রাঙামাটিতে বেড়েছে পাহাড় ধসের ঝুঁকি। এতে ক্ষতি এড়াতে এর মধ্যেই ঝুঁকিপূর্ণ এলাকায় সাইনবোর্ড টানিয়ে দিয়েছে প্রশাসন। তবে সেসব সতর্কতার কোনো তোয়াক্কা না করে ঝুঁকি নিয়েই পাহাড়ের পাদদেশে বাস করছে হাজারো পরিবার। 2017 সালের জুনে টানা বৃষ্টির কারণে ভয়াবহ পাহাড় ধস হয় রাঙামাটিতে। সে সময় প্রাণ হারায় 120 জন। তবে এরপরও বন্ধ হয়নি পাহাড়ের পাদদেশে ঝুঁকি নিয়ে বসবাস। রাঙামাটির শিমুলতলী, রূপনগর, নূতনপাড়া, মানিকছড়ি, স্বর্ণটিলা সহ ঝুঁকিপূর্ণ 11 এলাকায় 5000-এর বেশি পরিবার ঝুঁকিপূর্ণ অবস্থায় বাস করছে। সেসব এলাকায় এর মধ্যেই টানানো হয়েছে সাইনবোর্ড। তবে প্রশাসনের সতর্কতার পরও অনেকটাই গা ছাড়া ভাব পাহাড়ের পাদদেশে বসবাসকারী মানুষের। আমরা মরলেও কেউ খবর নেবে নাই, বাঁচলেও খবর নেবে নাই। বৃষ্টির তো স্বাভাবিকভাবে একটু টেনশন থাকে, রাত্রে ঘুমাইতে পারি না বাসায়। 17 সালের সেই ইয়েটার পর থেকে আমরা সবাই সচেতন হয়ে গেছি। এটা 2017 সালে ভয়াবহ পাহাড় ধসের পর ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের সরিয়ে নেওয়া সহ বেশ কয়েকটি সুপারিশ করে তদন্ত কমিটি, কিন্তু এর কোনোটি গত 3 বছরে বাস্তবায়ন হয়নি। পাহাড় ধসের ঝুঁকি থাকলেও রাঙামাটিতে নেই কোনো উদ্ধারকারী সরঞ্জাম। এতদিনেও তৈরি করা যায়নি স্থায়ী কোনো আশ্রয়কেন্দ্র। গত 1 মাস যাবৎ থেকেই এই বৃষ্টিকে কেন্দ্র করে, বর্ষাকে কেন্দ্র করে পাহাড় ধস বিষয়ে জনগণকে সচেতন করার জন্য আমরা সকল কার্যক্রম গ্রহণ করে আসছি। ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসরত লোকদেরকে যাতে আমরা অতিবর্ষণে, বাড়ি বর্ষণে আশ্রয়কেন্দ্র, অস্থায়ী আশ্রয়কেন্দ্র নিয়ে যেতে পারি, সেজন্য আমরা এখন থেকে কাজ শুরু করেছি। জেলা প্রশাসন জানিয়েছে, রাঙামাটি শহর ছাড়াও বরকল, বিলাইছড়ি, নানিয়াচর, কাপ্তাই, কাউখালী উপজেলার একাধিক এলাকায় পাহাড় ধসের ঝুঁকি রয়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। এ বিষয়ে জানাতে রাঙামাটি থেকে যোগ দিয়েছেন সহকর্মী হিমেল চাকমা। হিমেল, প্রশাসন তো দাবি করছে এরই মধ্যে তারা সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছে, তো সরজমিনে কেমন দেখছেন এবং যারা সেখানে বসবাস করেন তাদের মধ্যে বা সচেতনতা কতটুকু? আসলে রাঙামাটির যে পাহাড় ধসের ঝুঁকিপূর্ণ স্থানগুলোর যে চিত্র, সেটা হচ্ছে আসলে মূলত একটা আকাশের নির্ভর উপরে প্রস্তুতি আমরা দেখতে পাচ্ছি। যে যখন বৃষ্টি হয় তখন মানুষের মধ্যে একটা আতঙ্ক দেখা যায়, আর যখন বৃষ্টি বন্ধ হয়ে রোদ উঠে ঠিক তখনই তারা সবকিছু যে আতঙ্ক, ভয়, সেগুলো তারা ভুলে যায়। যার কারণে আমরা দেখেছি যে বিগত সময় এবং বর্তমান সময়ে যে পাহাড় ধস
যে প্রাণহানি 2015-17 সালে যে সমস্ত যে প্রাণহানি হয়েছিল, তারপরে আমরা দেখেছি যে মানুষের মধ্যে যে সচেতনতা সেটা এখনো না। অর্থাৎ বিগত সময়ে যে সমস্ত এলাকায় যে ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে বসতি ছিল, সে সমস্ত এলাকা কিন্তু বসতি তো রয়ে গেছে, পাশাপাশি কিন্তু নতুন বসতি বেড়েছে। তো এটা কিন্তু প্রশাসনের নজর রয়েছে। আমরা দেখতে পেয়েছি যে গত 1 মাস ধরে প্রশাসনের পক্ষ থেকে লিফলেট বিতরণ, যে সমস্ত ঝুঁকিপূর্ণ এলাকাগুলো রয়েছে সে সমস্ত এলাকায় সাইনবোর্ড টানিয়ে দেওয়া এবং মানুষকে সচেতন করা, তারা কিন্তু এটা কিন্তু তৎপরতা রয়েছে। অর্থাৎ বলা যায় যে রাঙামাটিতে যে পাহাড় ধসের যে ক্ষয়ক্ষতি এড়ানোর জন্য প্রশাসনের পক্ষ থেকে যা যা করণীয় অর্থাৎ সেটা করা হচ্ছে। অর্থাৎ অস্থায়ীভাবে সেটা করা হচ্ছে, স্থায়ীভাবে আমরা কোনো কিছু দেখতে পাচ্ছি না। অর্থাৎ ধরেন 2017 সালের পাহাড় ধসের পরে এখানে যে তদন্ত কমিটি গঠন করা হয়েছিল সেটি সুপারিশ করেছিল যে পাহাড় ধসের ঝুঁকিপূর্ণ এলাকায় বসতিগুলো সরিয়ে নেওয়া, গাছপালা রোপণ করা এবং সে সমস্ত এলাকায় ঘর বাঁধা নিষেধ করা, কিন্তু সেগুলো আসলে আমরা বর্তমানে কিন্তু এখন কার্যকর পদক্ষেপ দেখতে পাইনি। শুধুমাত্র সচেতনতার উপর নির্ভর করে এই পাহাড় ধসের যে ক্ষয়ক্ষতি মোকাবেলার প্রস্তুতি রয়েছে। তো প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে তারা চেষ্টা করছেন যাতে যদি পাহাড় ধসের ঘটনা ঘটে সেক্ষেত্রে তারা এটা কিভাবে কমিয়ে রাখা যায় তার চেষ্টা করছেন। হিমেল চাকমা, আপনাকে ধন্যবাদ। রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুরে এক ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বেলা 11:30টার দিকে খানখানাপুর ইউনিয়নের ভাগলপুর এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায় নিজ মোটরসাইকেলে করে ব্যবসায়ী শহীদ শেখ খানখানাপুর থেকে বাজার করে বাড়িতে যাচ্ছিলেন। পথে দুর্বৃত্তরা তাকে গুলি করে পালিয়ে যায়। ঘটনাস্থলে মারা যান শহীদ শেখ। তবে কি কারণে তাকে হত্যা করা হয়েছে তা জানতে তদন্ত করছে পুলিশ। শেষ করছি আজকে সমগ্র বাংলাদেশ। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।